নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুতলয় সত্যি। এবারে দুইটি শিকারের গল্প, নীল নদের দেশের দুইটি অধ্যায়, সাপের কবলে এবং নমি হ্রদের তীরে। লেখক শ্রী যোগেন্দ্রনাথ গুপ্ত। তাহলে শুরু করা যাক সপ্তম অধ্যায়, সাপের কবলে। আমার অনুমানই সত্য হইল। মিস্টার সোয়ার্টসের সহিত মসলিকাচ্ছি দেখা করিল না। সে তাহাকে বুয়ারদের গুপ্তচর বলিয়া মনে করিয়াছিল। কাজেই তাহার পক্ষে এ অঞ্চলে আর শিকার করিবার কোনো আশাই রহিল না। এ সময় মিস্টার জনের নিকট হইতে সংবাদ আসিল যে পথে তাহার সব গুলি ও বারুদ হারাইয়া গিয়াছে। তাহাকে শীঘ্র কিছু গুলি ও বারুদ পাঠাইয়া না দিলে তাহার অবস্থা অতি শোচনীয় হইয়া দাঁড়াইবে। আমি তাহাকে কিছু গুলি ও বারুদ পাঠাইয়া দিলাম। আশ্চর্য লোক এই কাফরিগুলো, ইহাদের সাধুতা অত্যন্ত প্রশংসনীয়। আমিও সেই কাফরি গ্রামে গুলির বাস্কটি ফেলিয়া আসিয়াছিলাম। আজ দুইজন কাফরি আমাকে খুঁজিতে খুঁজিতে আসিয়া ফিরাইয়া দিয়া গেল। আমি তাঁবুতে যে সময়টা একটু অবসর পাই, সে সময় নানা কাজ করি। বন্ধু বান্ধবদের নিকট হইতে বই ও সংবাদপত্র সংগ্রহ করিয়া পড়ি, ডায়েরি লিখি এবং জুতা তৈয়ারি করিয়া থাকি। বেচারি সোয়ার্টস তাহার গাড়িগুলি মসলিকাচ্ছির নিকট 20টি হাতির দাঁতের বিনিময়ে বিক্রয় করিয়াছিল। আমি একটু নিরিবিলি জায়গায় তাঁবু ফেলিয়া মিস্টার সোয়ার্টসের অপেক্ষা করিতে লাগিলাম। 10-12 দিন পরে সে আসিয়া পৌঁছিল। আমার সব ঘোড়াগুলি মরিয়া গিয়াছিল, আর এদিকে হাতি শিকার খুবই পাওয়া যায়। পায়ে হাঁটিয়া হস্তি শিকার করা একেবারেই নিরাপদ নয়। তারপর দিগন্ত বিস্তারী মাঠ, তেমন বড় গাছ নেই যে গাছের ওপর উঠিয়া আত্মরক্ষা করা যায়। কয়েকটা দিন অবিশ্রান্ত ধারে বৃষ্টি পড়িল। এদিকে যে কয়েকজন কাফরিকে শিকারের খোঁজে পাঠাইয়াছিলাম, তাহারাও আসিয়া পৌঁছায় নাই। এখানে সাপের ভয় খুব বেশি। সেদিন মিস্টার সোয়ার্টস একটা প্রায় 3 ফিট লম্বা বিষাক্ত সাপ মারিয়াছিল। আমি একদিন বিকেলবেলা বেড়াইতে বাহির হইয়াছি। এমন সময় একটা প্রকাণ্ড সাপের কাছে আসিয়া পড়িয়া গেলাম। আরেকটু হইলে তাহার উপর আমার পা পড়িত, তবেই হইয়াছিল আর কি। তাড়াতাড়ি কাফরিরা আসিয়া সাপটাকে মারিয়া ফেলিল। সাপটি ছিল 12 ফিট লম্বা। এ সময় যে সকল কাফরি শিকারের সন্ধানে গিয়াছিল, তাহারা আসিয়া শিকারের খবর দিল। আমরা তাহাদিগকে সঙ্গে করিয়া শিকারে বাহির হইলাম। খোলা মাঠের মধ্যে আসিলাম। বৃষ্টির জলে মাটি ভিজিয়া নরম হইয়াছে। 2-3 মাইল আসিয়াই এক পাল জিরাফ দেখতে পাইলাম। অন্যদিকে কতগুলি গন্ডার ও মহিষ দেখিলাম। আমরা প্রাণপণে ছুটিলাম, কিন্তু কিছুতেই জিরাফগুলিকে শিকার করিতে পারিলাম না। তাহারা এত বেগে ছুটিল যে কোনো প্রকারেই তাহাদের নাগাল পাইলাম। তারপর আমরা এই বিরাট প্রান্তরের মধ্যে পথ হারাইবার উৎসাহ আর ছিল। আমরা 2টি হরিণ শিকার করিয়াই প্রফুল্ল চিত্তে ফিরিয়া আসিলাম। আমরা এখানে একজন রাঁধুনি পাইয়াছিলাম, তার নাম ইয়া হোটেনটারদের। এমন অদ্ভুত আকারের মানুষ বড় একটা দেখা যায় না। দেখিতে ঢেঙা, লম্বা গলা, ছোট 2টি চোখ, নাকের বড় বড় ছিদ্র আছে বলিয়াই বোঝা যাইতেছিল যে তাহার নাক আছে। সে নাকের ছিদ্রের ভিতর দিয়া 2টি হাতি চলিয়া যাইতে পারে আর কি। গালের হাড় উঁচু, প্রকাণ্ড মুখ, পুরু ঠোঁট, মাথার চুল 6 ইঞ্চির বেশি লম্বা হইবে না। বয়স যে কত তাহার ঠিক করা কঠিন। 50-60 বৎসরের কম তো কিছুতেই নয়। সর্বদাই তামাকের পাইপ টানিতেছে। হঠাৎ দেখিলে আটকাইয়া উঠিতে হয়। কিন্তু তার হাত পাগুলি খুবই ছোট, যেমন হোটেনটোট মেয়েদের হয়। কিন্তু সে রান্না করিত চমৎকার। তাহাকে আমরা দৈবক্রমে এখানে পাইয়াছিলাম। সে কয়েক বৎসর একজন আমেরিকান পাদ্রির বাড়িতে কাজ করিত। সেখানেই রান্নাবান্না ও কাজকর্ম শিখিয়াছিল। কয়েকদিন পূর্বে আমার কাফরি অনুচরেরা তাহাকে আমার জন্য সংগ্রহ করিয়া আনিয়াছিল। কিন্তু এ অঞ্চলে আমাদের আর বেশি দিন থাকা হইল না। কয়েকটা দিন বৃষ্টির পরে এমন ভীষণ রৌদ্র আরম্ভ হইল যে জলের অভাব ঘটিল। আমরা যে জল সংগ্রহ করিয়া রাখিয়াছিলাম, তাহাও নিঃশেষিত হইয়াছিল। নিকটে নদী নালাও নাই। কাফরিরা তাহাদের সঙ্গে যে সকল পাত্র আনিয়াছিল, তাহাতে শিকারী জন্তুর চর্বি ভরিয়া রাখিয়াছিল।
আমার গোটা 2 কুকুর জলের অভাবে প্রাণ হারায়। জল সংগ্রহ করিয়া আনিবার জন্য আমাদের গ্রামের লোক পাঠাইয়াছিলাম। তাহারা 2 দিন পরে অতি সামান্য পরিমাণে জল সংগ্রহ করিয়া ফিরিল। না, এইরূপ অবস্থায় আর থাকা চলে না, কাজেই ফিরিয়া চলিলাম। দিন রাত্রি সমানভাবে চলিতে লাগিলাম। যে সামান্য জল সংগৃহীত ছিল তাহাও ফুরাইয়া গিয়াছিল। তৃষ্ণায় ঝাঁটি ফাটিতেছে। আমরা অনেক দূর আসিয়া একটা জায়গায় মাটি খুঁড়িয়া সামান্য একটু জল পাইয়াছিলাম। দিন রাত সমানভাবে ছুটিয়া চলিয়াছিলাম। শুক্লপক্ষ ছিল, কাজেই পথ চলিতে কোনো কষ্টই হয় নাই। 24 ঘন্টার মধ্যে 2-3 ঘন্টার বেশি ঘুমাইতাম। এইভাবে নানারূপ ক্লেশ সহ্য করিয়া অরেঞ্জ রিভার ফ্রি স্টেটের প্রধান নগরী ব্লোয়েমফোন্টনে আসিলাম। এই শহরটিকে এদেশীয় ভাষায় বলে ফুলের উৎস। আমি সঙ্গে 50টি ষাঁড় আনিয়াছিলাম। শিকারের গল্পগুলি কেমন লাগছে? ভালো লাগলে একটি লাইক করুন আর কমেন্টে অবশ্যই জানান। তাহলে শুরু করা যাক নীল নদের দেশের পরের অধ্যায়, নমি হ্রদের তীরে। আমার ষাঁড়গুলি ব্লোয়েমফোন্টনে বিক্রয় করিয়া যে টাকা পাইলাম, সেই টাকা দিয়া গাড়ি, খাদ্যদ্রব্যাদি, কুকুর এবং অনেক কাঠ, বারুদ, গোলাগুলি ইত্যাদি সংগ্রহ করিলাম। 3 জন কাফরি ভৃত্য, 2 জন হোটেনটাট, 1 জন গাড়োয়ান, 1 জন ঘোড়সওয়ার অনুচর, 18টি ষাঁড়, একটি দুগ্ধবতী গাভী ও বাছুর, 5টি ঘোড়া, 7টি কুকুর, কতগুলি পুঁতি, চা, কফি এবং অন্যান্য সব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করিলাম। এই সমুদয়ই 1 বৎসরের উপযোগী হইবে। এইভাবে প্রস্তুত হইয়া 17 এপ্রিল 1858 দক্ষিণ আফ্রিকার মরুভূমির উদ্দেশ্যে রওনা হইলাম। এ যাত্রায় আমার হরিণ, মহিষ ইত্যাদি শিকার করিবার ইচ্ছা ছিল না। এই সময়ের মধ্যে এ অঞ্চলে অনেকটা পরিবর্তন হইয়াছে। পূর্বে মার্কিন অঞ্চলের যে কাফরি সর্দার ছিল, তাহার মৃত্যু হওয়ায় তাহার ছেলে সিকুমও সর্দার হইয়াছে। এই লোকটা অত্যন্ত দুর্দান্ত, আর সে প্রকৃতপক্ষে মৃত সর্দারের ন্যায্য উত্তরাধিকারীও নয়। কাজেই একটা অশান্তি ঘটিবার সম্ভাবনা ছিল খুবই বেশি। এইবার আমি লক্ষ্য করিয়া চলিয়াছিলাম নমি হ্রদের দিকে। যদি পথে আমার পূর্ব পরিচিত বন্ধু বান্ধবেরা কেহ আসিয়া মিলিত হন, এজন্য তাহাদের সকলকেই আমার গন্তব্য পথের কথা লিখিয়া জানাইয়াছে, কিন্তু কেহই আসিলেন। এইবার মরুভূমির পথ দিয়া যাত্রা আরম্ভ। আমার লক্ষ্য এবার নমি হ্রদ। যদি একবার বোলেক্কি নদীর ধারে পৌঁছিতে পারি, তাহা হইলে আর কোনো ক্লেশে পড়িব। এখান হইতে সেখানে পৌঁছিতে লাগিবে কমপক্ষেও 20-25 দিন। এই যে 5 দিন ক্রমাগত চলিয়া আসিলাম, এই পথে একটিও নদী পাইলাম। প্রতি ঘন্টায় 2 মাইলের বেশি এ পথে চলা অসম্ভব। আমার এদেশটা একেবারেই ভালো লাগিতেছিল। দেশের সৌন্দর্য বলিতেও যেমন কিছু নাই, তেমনি শিকারের দিক দিয়েও কৃষ্ণসার মৃগ, জিরাফ এবং অন্যান্য 2-4 জাতীয় হরিণ ছাড়া আর কিছুই দেখিলাম না। এ অঞ্চলে আমার এই প্রথম আসা। এ পর্যন্ত পথে মাত্র একটি ঘোড়া মারা গিয়াছে। 5 দিন দিবারাত্রি সমানভাবে চলিয়া চাপু বা বোলেক্কি নদীর পাড়ে আসিলাম। নদীটা খুবই বড়। যেদিকে তাকাইবে সেদিকেই দেখিতে পাইবে ফ্ল্যামিঙ্গো বা গগনভেলা পাখি পাড়ে পাড়ে বিচরণ করিতেছে। আমি ফ্ল্যামিঙ্গো পাখি শিকার করিবার জন্য ঘোড়ায় চড়িয়া চলিলাম। এই পাখিগুলির পালক দেখিতে অতি সুন্দর, কিন্তু কর্দমাক্ত নদীর তীরে ঘোড়ার পা ডুবিয়া যাইতে এবং পাখিরা অতি দ্রুত সাঁতরাইয়া বন্দুকের নিশানার বাহিরে চলিয়া। নদীর পাড়েই তাঁবু ফেলিলাম। কাফরিরা বলিল যে এখানে 2টা সিংহ আছে। সে সিংহ 2টি অতি ভীষণ। সিংহের ভয়ে আমরা আমাদের গরু, বাছুর সব সতর্কভাবে রাখিলাম, কিন্তু রাত্রিতে সিংহের কোনো উপদ্রব হয় না। নদীর পাড়ে একটি কাফরি গ্রাম। এই গ্রামের সর্দার মাসারার কাছে শিকারের সম্বন্ধে খোঁজ পাইব বলিয়া তাহার বাড়িতে যাইয়া দেখিলাম সে বেচারা রোগে পড়িয়া আছে। সে বলিল যে এই অঞ্চল হইতে হাতিরা সব চলিয়া গিয়াছে। এখানে কাফরিরা নদীর স্রোতের মুখে এক প্রকার মাছ ধরিবার বাঁশের তৈয়ারি সরুমুখো টুকরি দিয়া প্রচুর মাছ ধরে। এই তাজা মাছগুলি খাইতে খুবই ভালো লাগে। আমি অনেক মাছ সংগ্রহ করিয়া লবণ মাখিয়া শুকাইয়া রাখিলাম। এখানে শিকারও মিলিতেছিল।
পূর্বে যে সিংহ দুইটির কথা বলিয়াছিলাম, তাহাদের হাত হইতে আমি যেরূপ আশ্চর্যভাবে বাঁচিয়াছি, তাহা ঈশ্বরের একান্ত অনুগ্রহ বলিতে হইবে। একদিন কাফরি অনুচরদের কাছে সংবাদ পাইলাম যে 2-3 ক্রোশ দূরে নদীর ধারে একটি হস্তিযুদ্ধ আসিয়াছে। ইহাতে অত্যন্ত আনন্দ হইল। কয়েকজন কাফরি ভৃত্য লইয়া বন্দুক হাতে সেই পথে চলিলাম, কিন্তু 7-8 মাইল ছুটাছুটি করিয়া কোনো লাভই হইল না। বেলা পড়িয়া আসিলে তাঁবুর দিকে ফিরিয়া চলিলাম। সন্ধ্যার একটু পূর্বে নদীর পাড়ে একটা ছোট জঙ্গল পার হইতেছি, এমন সময় কোথা হইতে সিংহ দুইটি আসিয়া হঠাৎ আমাকে তাড়া করিল। তাহাদের আক্রমণ হইতে আত্মরক্ষা করিবার জন্য প্রাণপণ বেগে ঘোড়া ছোটাইয়া দিলাম। সে যে কি বিপদ তাহার বলিবা না। তাহারা ভীষণ বেগে ঘোড়ার দিকে ছুটিয়া আসিতেছে। কয়েকটা ঘোড়াও প্রাণপণে ছুটিয়া চলিয়াছে। কাফরিরা ইহা দেখিতে পাইয়া হল্লা করিতে লাগিল এবং তাড়াতাড়ি আমার সঙ্গে যে মশাল লইয়াছিলাম তাহা জ্বালাইবা মাত্র সিংহেরা ভয় অদৃশ্য হইয়া গেল। ইতিমধ্যে আমরা তাঁবুতে আসিয়া পৌঁছিলাম। নদী খুব বড়, অত্যন্ত চওড়া, কিন্তু খুব গভীর নয়। তারপর নদীর বুকে দীর্ঘ নলবন, এমন দুর্ভেদ্য সে নলবন যে তাহার মধ্যে দিয়া পথ করিয়া চলা অসম্ভব। কাজে কিভাবে নদী পার হইব তাহাও একটা সমস্যার মধ্যে দাঁড়াইয়াছিল। দক্ষিণ আফ্রিকার এই অঞ্চলটি শিকারের জন্য প্রসিদ্ধ। এই স্থান হইতে নমিরত প্রায় 13 দিনের পথ যদি গরুর গাড়িতে যাওয়া যায়, আর ঘোড়ায় চড়িয়া গেলে 5-6 দিনেই পৌঁছানো যায়। দূর যে খুব বেশি তা নয়, কিন্তু বালুকাকীর্ণ এই পথে গরুর গাড়ি চলাই যে কঠিন। গভীর বালির উপর দিয়া গাড়ি টানিতে ষাঁড়ের প্রাণান্ত হয়। এখানে আমাদের জলের কোনো কষ্ট হয় নাই, কিন্তু মশার উপদ্রব এত বেশি যে রাত্রিতে কার সাধ্য ঘুমায়। আফ্রিকার ন্যায় শিকার করিবার জায়গা পৃথিবীর আর কোথাও আছে কিনা জানি না, কিন্তু এমন বালুকাকীর্ণ মরুভূমি, এমন তৃণগুল্মবিহীন মরুপ্রান্তর, এমন প্রখর রৌদ্রতেজ আর কোথাও আছে কি? দিনে যেমন প্রচণ্ড সূর্যের কিরণ চারিদিক ঝলসিত করে, তেমনি আবার রাত্রিকালে দারুণ শীত। সকালবেলা কম্বল ফেলিয়া উঠা বড় সহজ নয়। সত্য কথা বলিতে কি, এদেশের কোনো কোনো স্থান মনুষ্যবাসের অযোগ্য। কাল অনেকটা দূরে কতগুলি হাতি চড়িতে দেখিয়াছিলাম। সেই জুতো হস্তি ও হস্তিনী দুই ছিল। আমি ও মিস্টার জন পরের দিন সকালবেলা ওই হস্তিজুত নদীর জল পান করিতে আসিয়াছিল কিনা তাহার খোঁজে বাহির হইলাম, কিন্তু আমাদের কাছাকাছি কোথাও জলে নামিয়াছিল বলিয়া মনে হইল না। এখানে মহিষ, জিরাফ এবং গন্ডারের অভাব ছিল না। কি কাফরি, কি হোটেনটাট, সকলেই হস্তি শিকার করিতে চাহে। আজকাল ইহারাও হস্তিতন্ত্রেরও হাড়ের যে একটা মূল্য আছে তাহা বেশ বুঝিতে পারিয়াছে। আজ কাফরিদের সঙ্গে মিলিয়া নদীর জলে মাছ ধরিলাম। কাছাকাছি 2-4টি বুনো মহিষ দেখিয়াও গুলি করিলাম না, পাছে হাতিগুলি ভড়কাইয়া যায়। পরের দিন রবিবার, সকালবেলা সবেমাত্র 1 পেয়ালা কফি খাইয়াছি। এমন সময় আমার কাফরি অনুচরেরা দলে দলে আসিয়া তাঁবুর পাশে বসিল। আমি রবিবার দিন কখনো শিকারে বাহির হই না, তাই ভাবিলাম বোধহয় ইহাদের কোনো কথা বলিবার আছে। আমার গাড়োয়ান রাফলার দলের মুখপাত্র হইয়া বলিল, আমি বাড়ি যাইব, আমাকে ছুটি দিন। আমি বলিলাম, বেশ। আমার কথা শেষ হইবার সঙ্গে সঙ্গেই দলের সকলে ওই এক কথাই বলিল এবং তাহারা বন্দুক, বারুদ, গুলি ইত্যাদি সব আমাকে ফিরাইয়া দিল। গাড়োয়ানটাও চাবুক এবং অন্যান্য গাড়ির সাজ সরঞ্জাম সব ফিরাইয়া দিয়া তাহাদের বেতন চুকাইয়া দিতে বলিল। আমি বলিলাম, তাহাদিগকে পাওনার অপেক্ষাও বেশি টাকা আগাম দিয়াছি। এই কথার উপর আর একটি কথাও না বলিয়া তাহারা চলিয়া গেল। আমার সঙ্গে রহিল মাত্র 2 জন অনুচর, মাতাকিট এবং ইনিওয়ান। তাহারা কাঁদিতে কাঁদিতে বলিল, আপনি তো পথে কাটা পড়িবেনই, সঙ্গে সঙ্গে আমাদেরও মাথারা বা মাখবাজের লোকেরা কাটিয়া ফেলিবে। কেন লোকগুলি এমন করিয়া পালাইয়া গেল, কারণটা কি তাহা ঠিক বুঝিতে পারিলাম। খানিকক্ষণ ভাবিয়া ওই লোকগুলিকে অনুসরণ করাই ঠিক করিলাম এবং তৎক্ষণাৎ মাটাকিট ও ইনিওয়ানকে লইয়া রওনা হইলাম।
আমরা ঘোড়া ছুটাইয়া চলিলাম, কিন্তু কোথায় তাহারা? খানিক পরে মাতাকিট ও ইনিওয়ান আমাকে একটা জঙ্গলের ধারে অপেক্ষা করিতে বলিয়া তাহাদের খোঁজে ছুটিল। আমি তাহাদের অপেক্ষায় বসিয়া রহিলাম। ক্রমে বেলা বাড়িতে লাগিল, সূর্যের তেজ প্রখর হইয়া আসিল, বালুকা রাশি তপ্ত হইয়া উঠিতে লাগিল। কোথায় তাহারা? আমি তাহাদিগকে ফিরিয়া আসিবার জন্য পুনঃ পুনঃ চিৎকার করিতে লাগিলাম, মাতাকিট, ইনিওয়ান, মাতাকিট, ইনিওয়ান। কিন্তু কোথাও সাড়া মিলিল না। আমি বুঝিতে পারিলাম যে তাহারা জোট করিয়া পালাইল। এখন আমি সম্পূর্ণ একা এই নির্জন প্রদেশে। আমি তাড়াতাড়ি গাড়ির কাছে ফিরিয়া আসিলাম। তখন সন্ধ্যা হইয়াছিল। সারাটা পথ পায়ে হাঁটিয়া আসিয়াছিলাম। আসিয়াই আগুন জ্বালাইয়া চায়ের কেটলি বসাইয়া দিলাম। হুকুম করিয়া কাজ আদায় করা এবং নিজের হাতে সে কাজ করার মধ্যে যে কত বড় অসুবিধা আজ তাহা বুঝিলাম। হতভাগারা বাসনপত্রগুলি পর্যন্ত মাজিয়া খুশিয়া যায় নাই, কাজেই সেগুলি সব নিজের হাতে পরিষ্কার করিলাম। আমি নিজের নিঃসঙ্গ অবস্থাটা উপলব্ধি করিতেছিলাম। মরুভূমির বুকে একা, সঙ্গে 20টা গাই বলদ। তারপর এ অঞ্চলের মাকাতালা ভাষাও জানি না। রাতটা যে কিভাবে কাটাইলাম তাহা বর্ণনাতীত। মনে হইতেছিল এই বুঝি মাতাকিট ও ইনিওয়ান ফিরিয়া আসিতেছে। আমি বুঝিলাম যে দুষ্ট গাড়োয়ানটাই দলের সকলকে বুঝাইয়াছে যে আমরা সকলে পথে মারা পড়ি। কোনো রকমের দুশ্চিন্তায় ও অনিদ্রায় নানা অশান্তির ভিতর দিয়া রাত্রি কাটিল। স্থির করিলাম হয় মরিব, তবু সব ছাড়িয়া দিয়া নদীর পাড় ধরিয়া নমি হ্রদের নিকটই যাইব। এদিকে লক্ষ্য করিয়া দেখিলাম আমার 5টি ঘোড়াও নাই। সকালবেলা নদী হইতে জল তুলিয়া আনিলাম এবং জ্বালানি কাঠ সংগ্রহ করিয়া কফি তৈয়ারি করিয়া পান করিলাম। গাই ও বলদগুলিকে ছাড়িয়া দিলাম। এমন সময় নদীর দিক হইতে কতগুলি কাফরির গলা শুনিতে পাইলাম। আয়না যেমন অতি দূর হইতেও রক্তের গন্ধ পাইয়া ছুটিয়া আসে, কাফরিরাও তেমনি বন্দুকের আওয়াজ পাইলে ছুটিয়া আসে। আমি ক্যানোর মধ্যে কাফরিদের গলার আওয়াজ পাইয়াই 2-3 বার বন্দুকের আওয়াজ করিলাম। আর যায় কোথায়? 3 জন কাফরি আমার কাছে হাজির। কিন্তু কাফরি ভাষায় আমার কতটুকুই বা জ্ঞান। তাহারা আসিলে আকার ইঙ্গিতে আমার অবস্থাটা বুঝাইতে চেষ্টা করিলাম, কিন্তু কোনো ফলই হইল না। তাহারা খানিকক্ষণ চারিদিকে ঘুরিয়া ফিরিয়া দেখিয়া নৌ মানে না বলিয়া চলিয়া গেল। আমি নিরাশ হইয়া পড়িলাম। খানিকক্ষণ পরে একটা কৃষ্ণসার মৃগ শিকার করিয়া খাদ্যের ব্যবস্থা করিয়া রাখিলাম। বিপদে পড়িলে নিরাশ হইতে নাই। যত বড় বিপদেই তুমি পড়ো না কেন, দেখিবে কোথা হইতে যেন দয়াময় ভগবান আসিয়া তোমাকে সে বিপদের হাত হইতে উদ্ধার করিয়া দিতেছে। আমি ষাঁড়গুলিকে ছাড়িয়া দিয়াছিলাম। সেগুলি কোথায় কোন দিকে চলিতেছে তাহাদের ফিরিয়া আনিবার জন্য বাহির হইয়া পড়িলাম। এইভাবে নদীর পাড়ে 2-3 মাইল পথ আসিয়া দেখিতে পাইলাম কতকগুলি বামাং ওয়াতস জাতীয় পুরুষ, লোক, বালক এবং কুকুর একটা মৃত হরিণের মাংস সংগ্রহ করিবার জন্য জড়ো হইয়াছে। ইহাদিগকে দেখিতে পাইয়া আমার মনে যে কি আনন্দ হইল তাহা বর্ণনাতীত। আমি দলের সর্দারের সহিত মহা আনন্দে কর্দমন করিলাম। ওই লোকটা সামান্য ওলন্দাজ ভাষা জানিত। সে আমার কাছে মাংস চাইল। আমি ভাবিলাম সকালবেলা কৃষ্ণসার মৃগটা শিকার করিয়াছিলাম, তাই রক্ষা। লোকগুলি মহা আনন্দে আমার সঙ্গে আসিল এবং কৃষ্ণসার মৃগটাকে পাইয়া অত্যন্ত খুশি হইল। তাহারা বলিল যে এখান হইতে বরাবর মাংওয়াতর দিকে যাইতেছে। আমি যদি সেই দিকে যাই তাহা হইলে তাহারা আমাকে সাহায্য করিতে প্রস্তুত আছে। এই সাহায্যের বিনিময় তাহারা আমার কাছে কিছু বারুদ, লাঙল, কোদাল এ সকল চায়। আমার মন এখন আনন্দে ভরিয়া গিয়াছিল, কাজেই তাহাতেই রাজি হইলাম। আমিও ইহাদের সঙ্গে পায়ে হাঁটিয়া নমি হ্রদের দিকে যাওয়াই স্থির করিলাম। সেখানে মিস্টার উইলসন নামে একজন ইংরেজ থাকতেন। তাহার ওখানে পৌঁছাইয়া সেখান হইতে ওয়ালবিশ প্রণালীতে যাইব বলিয়া মনে মনে স্থির করিয়াছিলাম। আমি এইরূপ সংকল্প করিয়া ওই লোকদের সহিত গল্প করিতেছি। এমন সময় দেখিতে পাইলাম কি একটা লোক খোঁড়াইতে খোঁড়াইতে আমার গাড়ির ভিতর যাইয়া ঢুকিল। লক্ষ্য করিয়া দেখিলাম আর কেহই নয়, ইনিওয়ান। লোকটার পায়ে ঘা হইয়াছে এবং অত্যন্ত শান্ত ক্লান্ত হইয়া পড়িয়াছে।
আমি তাহাকে ও তাহার পাশ্চাতে মাতাকীটকে দেখিতে পাইয়া আনন্দের সহিত তাহাকে আলিঙ্গন করিয়া ফেলিলাম। খানিক পরেই 5টা ঘোড়া লইয়া আমার গাড়োয়ান এবং দলের সকলে আসিয়া উপস্থিত হইল। এখন বুঝিতে পারিতেছিলাম আমার এই ঘোড়া কয়টি কোথায় গিয়াছিল। আমি এতটুকু রাগ করিলাম না, অসীম ধৈর্যের সহিত মাতাকীটের নিকট সব কথা শুনলাম। তাহাদের পালাইবার কারণ এই যে তাহারা আমার কাছে 2 মাসের আগাম বেতন চাহিতে আসিয়াছিল। আমার নিকট হইতে বেতন না পাওয়ায় তাহারা প্রতিশোধ স্বরূপ 5টি ঘোড়া চুরি করিয়া লইয়া গিয়াছিল। অতি কষ্টে মাতাকীট ও ইনিওয়ান তাহাদিগকে ফিরিয়া আনিয়াছে। আমি বলিলাম, যদি তাহারা শান্তভাবে কাজ করে তাহা হইলে আমি তাহাদের কোনোভাবে অপূর্ণ রাখিব না। তাহারা শান্ত হইল। সেদিন সকলে মনের আনন্দে ভোজ খাইলাম। আমাদের আবার পথ চলা শুরু হইল। কি আর করিব, একটা নদী সাঁতরাইয়া পার হইলাম। এই নদীটাতে ভয়ানক কুমির ছিল। সৌভাগ্যবশত কোনো বিপদ ঘটে নাই। আমাদের লক্ষ্য নদীদল। সকালবেলা ঠান্ডায় ঠান্ডায় চলিতাম। বুড়িরা করিয়াছি। আমার কম্পাসটিও দূরবীনটি এইবার আসিবার সময় ফিরিয়া আসিয়াছিলাম। আমি একদিন ঘোড়ায় চড়িয়া শিকার করিতে গিয়া একটা বুনো মহিষকে গুলি করিয়াছিলাম। আহত মহিষটা আমাকে এত জোরে তাড়া করিয়াছিল যে আমি ঘোড়া ছুটাইয়া বহুদূর গিয়া একটা গাছে চড়িয়া প্রাণ বাঁচাইয়াছিলাম। গাছে চড়িতে যাইয়া আমার পায়ের অনেকটা জায়গা কাটিয়া গিয়াছিল। আমার বরাত ভালো যে বন্দুকটা সঙ্গে করিয়াই গাছে উঠিতে পারিয়াছিলাম, নতুবা আমাকে হয়তো 2-3 দিন ওই গাছের উপরেই থাকিতে হইত। পরের দিন সংবাদ পাইলাম যে হাতির পাল দেখা গিয়াছে। মাসারার লোকেরা আসিয়া বলিল যে কাল রাত্রিতে এই নদীতে উহারা জল পান করিয়াছে। আমরা ক্যানোর সাহায্যে ঘোড়াগুলিকে নদী পার করাইলাম। নদীর প্রশস্ততা এখানে প্রায় 300 গাছ হইবে। জল স্বাদু ও নির্মল। মরু প্রান্তরে এইরূপ শীতল সলিলপূর্ণ নদীর সাক্ষাৎ পাওয়া পরম সৌভাগ্যের বিষয় বলিতে হইবে। আমরা নদী পার হইলাম। নদীর এই পারে ভীষণ জঙ্গল। এই জঙ্গল এত দুর্ভেদ্য যে গাছের গায়ে গাছ, তারপরে গাছ। এইভাবে বিস্তৃত দুর্গম বনভূমি অতি দূর দিগন্তে যাইয়া মিশিয়াছে। বনের নিম্নভাগটা কাঁটা ও গুল্মে আবৃত। ঝোপঝাড় এত ঘনসন্নি বিশিষ্ট যে পথে অগ্রসর হওয়া অসম্ভব। মাসারের লোকদিগকেও আমরা মাসারি বলি। মাসারেরা সেই ঝোপঝাড় ও কাঁটা বনের মধ্যে দিয়া পথ করিয়া চলিল। আমিও তাহাদের অনুসরণ করিলাম। খানিক দূর যাইয়া মনে হইল যেন আমরা হস্তিদ্বীপের কাছাকাছি আসিয়া পড়িয়াছি। আমি তাড়াতাড়ি আমার কাফ্রি ভৃত্যের হাত হইতে বন্দুকটা লইলাম। আমার সঙ্গে 5 জন কাফ্রিও বন্দুক লইয়া প্রস্তুত ছিল। এমন সময় পেছনে একটা বন্দুকের শব্দ শুনতে পাইলাম। চাহিয়া দেখি আমাদের পশ্চাতে বনের অন্তরালে প্রকাণ্ড এক হস্তিদ্বীপ। দলে প্রায় 50টি হইল। হস্তি, হস্তিনী, শাবক সব লইয়া ইহারা কম হইবে না। আমরা গুলি করিতে লাগি, কিন্তু তাহাদের গায়ে লাগে। দেখিতে দেখিতে তাহারা বনের মধ্যে মিলাইয়া গেল। কাজেই আজ আর হাতে শিকার করা সম্ভব হইবে না বলিয়া ফিরিয়া চলিলাম। পথে একটা বন্য মহিষ শিকার করিয়াছিলাম। আজ নদীর কিনারায় তাঁবু ফেলিলাম। মাসারা ও মুকুবেরা মনের আনন্দে মহিষের মাংস খাইয়া তৃপ্তি লাভ করিল। পরের দিন আমরা নদীর পাড়ে একটা কাঁটা বড় ঘন বিন্যস্ত জঙ্গলের মধ্যে 10-12টা হাতি দেখিলাম। হাতিগুলি নদীর দিকে যাইতেছিল। আমি তাহাদের পেছনে যাইয়া যে হস্তিটির দলের মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ ছিল তাহাকে লক্ষ্য করিয়া গুলি ছুড়িলাম। গুলি খাইয়া হাতিটা রুখিয়া দাঁড়াইল। তাহার সেই ভীষণ আর্তনাদে আমার কুকুরগুলি প্রাণ ভয় ঘোড়ার দিকে ছুটিয়া আসিল। এদিকে হাতিটা সুর উঁচু করিয়া আমার ঘোড়ার কাছাকাছি আসিয়া পড়িল। আর একটু হইলেই আমাকে নাগালে পায়। আর আমি তাড়াতাড়ি ঘোড়া ছুটাইয়া দিয়া ঝোপের মধ্যে ঢুকিয়া পড়িলাম। আমার গায়ের রক্ত যেন একেবারে জমাট বাঁধিয়া গিয়াছিল। কাঁটার ঘায়ে আমার জামা, এমনকি ছাগলের চামড়ার তৈরির পাজামা পর্যন্ত ছিঁড়িয়া গিয়াছিল এবং শরীরের নানা স্থান হইতে রক্ত বাহির হইতেছিল। আমি হাতিটাকে নিশানা করিয়া পরপর আরো 2টি গুলি ছুড়িলাম, কিন্তু ফল কিছুই হইল বলে মনে হইল না।
কেননা হাতিটা গর্জন করিতে করিতে গভীর বনের দিকে যাইতেছিল। ওই হাতির সুবৃহৎ দন্ত দুইটির উপর আমার এমন লোভ হইয়াছিল যে আমি নিজের জীবনকে বিপন্ন করিয়াও তাহার পিছু ছুটিলাম। খানিক পরে হাতিটার গতি শিথিল হইয়া আসিল। আমার মনে হয় আমার নিক্ষিপ্ত গুলির আঘাত একেবারে ব্যর্থ হয় নাই। এ সময় হাতিটা একটা জঙ্গলের মধ্যে যাইয়া লুকাইয়াছিল। আমি আবার তাহার মাথার দিক লক্ষ্য করিয়া দুইটা গুলি ছুড়িলাম। একটি গুলি ঠিক তার কপালের মাঝখানে লাগিয়াছিল। পাখার মতো বৃহৎ কান দুইটি খাড়া করিয়া হাতিটা ক্রমশ পিছু হটিতে লাগিল। আমি হাতিটাকে চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া তাহাকে লক্ষ্য করিয়া আবার একটি গুলি করিলাম। হাতিটা সুর দিয়া একটা গাছের গুঁড়ি তুলিয়া করুণ আর্তনাদে বনভূমি প্রতিধ্বনিত করিয়া এত দিকে ছুটিয়া আসিল যে আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করিয়া অতি বেগে তাঁবুর দিকে ছুটিয়া চলিলাম। আমার দলে এইবার কয়েকজন হোটেনটোটো ছিল। ইহারা অত্যন্ত ধূর্ত। তাহারা এদেশের সব অঞ্চলের লোকের ভাষাই জানে, কিন্তু এই লোকগুলো ভয়ানক অলস। মোটা বেতন পাইবার লোভ আছে যথেষ্ট, কিন্তু যে কোনো কাজ করিতে বলো করিবে না, উল্টা তোমার উপরই হুকুম চালাইবে। কিন্তু আমি এখন বাধ্য হইয়াই ইহাদের হাতের মুঠোর মধ্যে আসিয়া পড়িয়াছি, কেননা এদিকের পথঘাট এই লোকগুলি বেশ ভালোভাবেই জানে। আমি তাহাদের কথার উপর বড় বেশি নির্ভর করিতাম না, কারণ ইহারা বাগে পাইলে সহজেই বিপদে ফেলিতে পারে। এজন্য আমি পথের দিকে লক্ষ্য রাখিয়াই চলিতেছিলাম। আমরা এ পর্যন্ত দক্ষিণ পশ্চিম দিকে আসিয়াছি, এইবার উত্তর পূর্ব দিকে যাইব স্থির করিলাম। সূর্যদেবী ছিলেন আমার প্রকৃত পথপ্রদর্শক। এই পথে আমি দুইটি ঘোড়ার বিনিময়ে একজন কাপ্রি সর্দারের নিকট হইতে 13টি হাতির দাঁত পাইয়াছিলাম। কমপক্ষে ওই 13টি হাতের দাম 1000 টাকা হইবে। 15ই জুলাই, লেচুলাতেবের দেশ নমিরদ। আজ আমি নমিরদের তীরে আসিলাম। এই দেশটি সমতল। এমন অস্বাস্থ্যকর স্থান পৃথিবীর আর কোথাও আছে কিনা জানি না। হ্রদের পাড়ে নলব একটু নিরাপদ ও নিভৃত স্থানে তাঁবু ফেলিলাম। এই অঞ্চলে শেঠ মাছির উপদ্রব খুব বেশি। হ্রদের তীরে তীরে শ্যামল বনানো। আমি এদেশের লোকের কাছে শুনিলাম যে 3 দিনের কমে এ হ্রদের এপার হইতে ওপারে যাওয়া যায় না। আমি চেষ্টা করিয়াও একখানা কানও জোগাড় করিতে পারিলাম। তাহারা বলিল যে হ্রদের জলে সামান্য বাতাসেই ভয়ানক ঢেউ ওঠে, তখন ক্যানোগুলি ডুবিয়া যায়। এইভাবে অনেকবার অনেক লোকের মৃত্যু হইয়াছে। হ্রদের দক্ষিণ দিকে পাহাড়ের উপর দিয়া ওয়ালভিস প্রণালীর পথ চলিয়া গিয়াছে। এখানকার কোনো কোনো পাহাড় উঁচু, সেই সব পাহাড়ের উপর লেকুলাতেবদের ঘর বাড়ি। ইহাদের সঙ্গে সেবিতুনের কাপ্রিদের ঝগড়া বাঁধাইয়া আছে। গরু বাছুরই ইহাদের প্রধান সম্পত্তি, কাজে ঝগড়াটাও সেই গরু বাছুর লইয়াই হইয়া থাকে। আমি নমি হ্রদের মাত্র একটা দিক দেখিয়াছিলাম। এই হ্রদ দেখিয়া আমার কি জানি কেন খুব আনন্দ হয় না। এখানকার সর্দার সর্বদা আমার সঙ্গে সঙ্গে থাকে। লোকটি মিষ্টভাষী, কিন্তু ভয়ানক চতুর। আমি দোভাষীর সাহায্যে তাহার নিকট হইতে এ অঞ্চলের অনেক সংবাদ জানিতে পারি। এই সর্দার আমার সঙ্গে বেশ মিষ্ট ব্যবহার করিয়াছিল এবং যখন যাহা বলিতাম তাহাই করিত বটে, কিন্তু এমন লোভী লোক বড় কমই দেখা যায়। তাহার কাছ হইতে যদি কোনো জিনিস পাইতে চাও, তাহা হইলে সে এমন দাম হাঁকিয়া বসিবে যে অবাক হইতে হয়। লোকটা খুবই চতুর ও চালাক। সর্দারের বয়স খুব বেশি নয়, যুবক বলিলেই হয়। তাহার কাছে কয়েকটি বন্দুকও দেখিলাম। সে শিকারেও দক্ষ। অনেক হাতি সে নিজে গুলি করিয়া মারিয়াছে। একদিন সে আমাকে খাবার জন্য নিমন্ত্রণ করিয়াছিল। পাহাড়ের উপর তাহার গ্রাম। তাহার বাড়ির পাশে খোলা মাঠে আমরা খাইতে বসিলাম। কাপ্রি মেয়েরা খাদ্যদ্রব্য সব আনিয়া দিল। খাবার পাত্রটি দিবার সময় তাহারা হাঁটু গাড়িয়া বসিয়া তাহাদের রীতি অনুযায়ী নমস্কার করিয়া খাবার দিল। ইহারা কাপড় পরে না, ছাগলের চামড়ার তৈয়ারি পোশাকই বেশিরভাগ পরে। সকলের দেহই সুস্থ ও সবল। তাহাদের পা, হাত, গলা ও কোমরে পুঁতির মালা, কাঁসা ও পিতলের তৈয়ারি অলঙ্কার, হাতির দাঁতের চুড়ি, এরূপ নানা অলঙ্কার দেখিলাম। ইহাদের হাত পাগুলি খুব ছোট ছোট। তাদের দাঁত, মুখ ও চক্ষু অতি বিচ্ছিন্ন। লোকে বলে পৃথিবীতে প্রকৃত সুখ নেই।
সে কথা বোধ হয় কাফরি সর্দারদের সম্বন্ধে খাটে না। কাফরি সর্দারের অসাধারণ ক্ষমতা, তাহার খেয়াল তাহার ইচ্ছাই হইতেছে বিধি, তাহার কোনো আদেশের প্রতিবাদ করিবে কে? যাহাকে ইচ্ছা সে মারিয়া ফেলিতে পারে, যত ইচ্ছা সে বিবাহ করতে পারে, আবার ইচ্ছা করিলে একদিন এক মুহূর্তে সে তাহাদের মাথা কাটিয়া ফেলিতে পারে। শিশুর ন্যায় তাহার আবদার, লোভ ও ইচ্ছা এবং খেয়াল মানিবার জন্য হাজার হাজার অধীনস্থ কাফরি সর্বদা প্রস্তুত। সে বিদেশি ব্যবসায়ীদের নিকট হইতে হাতির দাঁত, পাখির পালক প্রভৃতির বিনিময়ে নানা প্রকারের বিলাস দ্রব্য সংগ্রহ করে। আমাদের খাদ্যের মধ্যে প্রধান ছিল জিরাফের রোস্ট। মাংসগুলি যে চর্বির মধ্যে যেন সাঁতরাইতে ছিল। আর একটা কথা বলা দরকার, অন্যের কাছে কিরূপ লাগতে পারে তাহা বুঝতে পারি না, আমার কাছে কিন্তু কাফরিদের এই খাওয়া নেহাত মূল্য লাগে না। তারপর জিনিসপত্রগুলি এবং বাসন কোসন খুবই পরিষ্কার, আর খাওয়ার সময় কাফরি মেয়েরা শেয়ালের ল্যাজ দিয়ে মাছি তাড়াইয়া দিচ্ছে। আমি এই সাদর নিমন্ত্রণের জন্য এবং বন্ধুত্বের পরিচয় স্বরূপ সর্দারের সহিত টুপি বদল করতাম। লোকটা এমন নির্লজ্জ, আমার নিকট হইতে কিছু চা চাহিয়া লইল। এই সর্দারের নাম ছিল মাকুবা। এখান হইতে ওয়ালবিশ প্রণালীর দিকে ফিরিয়া চলিলাম। আমরা খানিক দূরে আসিয়াই একটি নদী পাইলাম। একমাত্র নদীরই জলই ইহারা পানীয় রূপে ব্যবহার করে। এ অঞ্চলে বৃষ্টি বড় কম হয়। আমরা নদীর কিনারা দিয়ে চলিতে লাগিলাম। পথে একদল কাফরির সহিত দেখা হল। তাহারা খাদে ফেলিয়া একটা প্রকাণ্ড হাতি শিকার করিয়াছে, সেজন্য খুব হল্লা করিতেছে। তাহাদের দলে দুইজন বুশম্যানও ছিল। হাত পাতিয়া হাতি শিকার করিতে এ অঞ্চলের কাফরিরা খুবই দক্ষ। মাটির ভিতর গভীর গর্ত করিয়া তাহার উপর নল ও অন্যান্য ঘাস পাতা সাজাইয়া দেয়। এমন ভাবে মাটি চাপা দিয়া এই ফাঁদ তৈয়ারি করে যে কার সাধ্য উহা ধরে। হাতির ন্যায় চতুর জানোয়ারও এই ফাঁদ বুঝিতে না পারিয়া খাদে পড়িয়া যায়। কাফরিরা বলিল যে এদেশে হাতি শিকার খুব বেশি পাওয়া যায়। হাতি শিকার করিতে বুশম্যান, মাসার, কাফরি প্রভৃতিরা সর্বদাই এদিকে আসে। এইসব শিকারী দিগকে ওয়ালবিশ প্রণালীর নিকটবর্তী ঔপনিবেশিকেরা বন্দুক, গোলা, বারুদ প্রভৃতি শিকারের প্রয়োজনীয় দ্রব্যাদি দিয়া সাহায্য করে। আমরা কিন্তু যতই অগ্রসর হইতেছিলাম ততই যেন দুঃখের দিন নিকটে ঘনাইয়া আসিতেছিল। আমাদের খাদ্যদ্রব্যাদি কমিয়া আসিতেছিল। তবে মাঝে মাঝে হরিণ, মহিষ প্রভৃতি শিকার জুটিতেছিল বলিয়া মাংসের অভাব হয় না। আমরা এইভাবে মাচিন নামক স্থান হইতে 3 দিনের পথ দূরে রহিয়াছি। মাচিন নামক স্থানে বামন গোয়াতর সর্দার বাস করে। এ সময়টাতে কালাহারি মরুভূমি উত্তীর্ণ হওয়া ভয়ানক ক্লেশকর। বৎসরের মধ্যে এক ফোঁটা বৃষ্টি পড়ে নাই। যতই অগ্রসর হইতেছি ততই জলের অভাব হইতেছে। নদী শুকাইয়া মরু প্রান্তরে পরিণত হইয়াছে। কোদাল দিয়া বালি খুঁড়িয়া অতি সামান্য পরিমাণে জল পাওয়া যাইতেছে, কখনো বা তাহাও পাওয়া যাইতেছে না। যে জল পাওয়া যায় তাহাও পানের অযোগ্য। দিনের বেলা পথ চলা কঠিন, রাত্রিবেলা আকাশও যেমন নীল নির্মল, তেমনি চাঁদের রজত শুভ্র জ্যোৎস্নাও মনোরম। তারপর রাত্রিতে মরুভূমির বাতাসও থাকে অতি শীতল ও মধুর। আমরা সারা রাত্রি পথ চলিতাম। দিনের বেলা মরুভূমির মধ্যস্থিত কোনো পাহাড়ের ছায়ায় বা গুহায় সময় কাটাইতাম। একবার আমরা কোথাও পানীয় জল সংগ্রহ করিতে না পারিয়া নিরাশ হইয়া পড়িয়াছিলাম। সে সময় আমি আশ্চর্যভাবে জলের সন্ধান পাইয়াছি। রাত্রিতে পথ চলিয়াছি। ঘোড়াগুলি তৃষ্ণায় ব্যাকুল হইয়া পড়িয়াছিল, পথ চলিতে পারিতেছিল না। কাজেই আমি জলের সন্ধানে ঘোড়ায় চড়িয়া এদিক ওদিক ছুটিতেছিলাম। অতি কষ্টে অনেকটা পথ আসিয়া এমন সময় অতি দূরে কালো কালো কি যেন আসিতেছে দেখিতে পাইলাম। প্রথমে মনে করিয়াছিলাম বোধহয় উট পাখি হইবে, কিন্তু তাড়াতাড়ি কাছে যাইয়া দেখিলাম 2টি মাসারা স্ত্রীলোক কতগুলি উট পাখির ডিমের খোলা লইয়া জল সংগ্রহ করিতে চলিয়াছে। তাহাদের দেখিতে পাইয়া যে কি আনন্দ হইল তাহার বলিবার নয়। তাহারা আমাকে একটা পাহাড়ের মধ্যে লইয়া গেল। সেখানে আমরা অনেকটা জল পাইলাম। এখানে কি করিয়া জল আসিল তাহা আশ্চর্য বটে। আমার মনে হইল এখানে কোনো উৎস আছে এবং সেই উৎস মুখ হইতেই জল নির্গত হইতেছে। এই জল পান করিয়া এবং পশুদের খাওয়াইয়া নিশ্চিন্ত হইলাম। আমরা এই পথে যে কিরূপ কষ্ট পাইয়াছিলাম তাহা বর্ণনাতীত। এই পথে শিকার নাই, জল নাই, ধুম করে বালুকা রাশি। মরুভূমি বলিতে অনেকে মনে করেন যে বালুকাকীর্ণ সমতল ভূমি, কিন্তু তাহা নহে। মরুভূমি সর্বত্র সমতল নহে।
কোথাও বালিয়াড়ি, কোথাও শিলাকীর্ণ পর্বত, কোথাও গভীর অসমতল নিম্নভূমি, কোথাও কণ্টক গুল্ম, কোথাও সামান্য তৃণটি পর্যন্ত নাই। এদিকে খাদ্যদ্রব্যের অনটন, ওদিকে জলের অভাব। সঙ্গের লোকজন এবং পশুগুলির খাদ্য সংগ্রহ, জলের সংগ্রহের চেষ্টায় অতিরিক্ত পরিশ্রমের দরুন আমার দেহ ও মন ভাঙিয়া পড়িয়াছে। এইভাবে 1 সপ্তাহকাল মরুপথে চলিতে চলিতে অবশেষে দূরে দূরে একটু একটু সবুজশ্রী দেখিতে পাইতেছিলাম। একদিন বুঝিতে পারিলাম যে 8-10 ঘন্টা পথ অতিক্রম করিলে একটি গ্রামের কাছে যাইয়া পৌঁছিতে পারিব। কিন্তু এ পথ ছিল অতি বড় বৃষ্টি, ঘন ঘন লম্বা ঘাসে ঢাকা। এইরূপ ঘাসে ঢাকা বিপদ দিয়া কিরূপে গাড়ি বা চলিতে পারে, আর মানুষই বা যাইবে কিরূপে? আমি পকেট হইতে দেশলাই বাহির করিয়া ঘাসের মধ্যে আগুন ধরাইয়া দিলাম। নিজের হাতে নিজের সর্বনাশ করিলাম। শুকনো ঘাস দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল। তখন জোরে বাতাস বহিতেছিল, কাজেই আগুন লক লক জিহ্বা বিস্তার করিয়া আমাদের গাড়ি ঘোড়া লোকজন সব যেন ব্রাশ করিতে আসিতে লাগিল। সেই ক্ষুদিত আগুন নিবাইবার জন্য আমরা ঝুড়ি ঝুড়ি বালি ফেলিতে লাগিলাম। জল কোথায় পাইব যে জল ঢালাইয়া আগুন নিবাইব? কোনরূপে আগুনের হাত হইতে বাঁচিয়া অবশেষে মিস্টার সেকেলের কৃষিক্ষেত্রে আসিয়া পৌঁছিলাম। এখানে আসিয়া জলের অভাব ও খাদ্যের অভাব দুই দূর হইল। প্রাণে বাঁচিলাম। একটা বিষয়ের উল্লেখ না করিলে অন্যায় হইল। আমরা এখানে আসিয়া পৌঁছিবার মাত্র 1.5 মাস পূর্বে 6 জন জার্মান মিশনারি এখানে আসেন। তাহারা এই অল্প সময়ের মধ্যে সামান্য কাঠ ও খুঁটি দিয়া একখানি অতি সুন্দর বাংলো নির্মাণ করিয়াছে। তাহাতে 5টি বেশ বড় বড় ঘর আছে, চওড়া বারান্দাও আছে। সাজসজ্জা সমুদয় চমৎকার। যারা সকলেই সুদক্ষ কারিগর, দিবারাত্রি সমানভাবে পরিশ্রম করিতেছে। আবার যেটুকু অবসর পাইতেছে সে সময় বেচুয়ানা ভাষা শিখতেছে। এই 6টি মিশনারি যুবক যেমন ভদ্র তেমনি অতিথিবৎস। আমি ইহাদের সহৃদতায় মুগ্ধ হইয়াছিলাম। এখানে 3-4 দিন বিশ্রাম করিয়া একটু সুস্থ হইলাম। কালাহারি মরুভূমি উত্তীর্ণ হইতে যে অনাহার, ক্লেশ, জলাভাব এবং শারীরিক ক্লেশ পাইয়াছি তাহা লিখিয়া বা বলিয়া বোঝানো অসম্ভব। আমি অবশেষে মুই নদীর তীরে আসিলাম। নেটাল রওনা হইবার আগে এখানে কয়েকদিন থাকিয়া সুস্থ হইব বলিয়া তাঁবু ফেলিলাম। নদীর জলও যেমন নির্মল তেমনি স্থানটিও সুন্দর। দূরে নীল পর্বত শ্রেণী, নিকটে যে 2-1টি পাহাড় পর্বত রইয়াছে তাহাও সবুজ সুন্দর প্রবলতা শোভিত। নদীর পাড়ে যেখানে তাঁবু ফেলিয়াছিলাম সেখানে কয়েকটি বড় বড় গাছ শাখায় প্রশাখায় বিস্তৃত হইয়া স্থানটিকে ছায়া শীতল করিয়া রাখিয়াছে। এখানে বেশ হরিণ শিকারও মিলিতেছিল। কিন্তু এ দেশটি দরিদ্রের দেশ। এই বছর বৃষ্টি না হওয়ায় কোনো ফসল ফলে নাই। হতভাগ্য কাফরিদের অনেকেই এইবার অনাহারে প্রাণ হারাইবে বলিয়া অন্তরে ব্যথিত হইয়াছিলাম। কেমন লাগলো বন্ধুরা আজকের গল্প দুটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এরকম গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।